সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতবাদু দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠান আগামী পৃথিবীর স্বপ্ন। আজকের পর্ব শূন্য বেকারত্ব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মেহের নিগার। আমাদের সাথে আরও উপস্থিত আছেন মমতার পরিচালক জনাব তৌহিদুল ইসলাম। শূন্য বেকারত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বেকারত্ব শূন্য করার জন্যে, কর্মসংস্থান সৃষ্টির জন্য তার এই ধারণা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় হয়েছে। আমি প্রথমে আসতে চাই ডক্টর মেহের নিগারের কাছে। ডক্টর ইউনূসের শূন্য বেকারত্বের যে ধারণাটি, এটা আসলে কি? আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু বা যে বিষয়ে আমরা কথা বলতে চাই, এটা হচ্ছে শূন্য বেকারত্ব, যেটা আপনি বললেন। আমাদের শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 থিওরির একটা খুব গুরুত্বপূর্ণ থিওরি বা তত্ত্ব, জিরো আনএমপ্লয়মেন্ট বা শূন্য বেকারত্ব, যেটাকে খুব একটা সাস্টেইনেবল ইকোনমির একটা মডেল হিসেবে উনি এটা উপস্থাপন করেছেন। শূন্য বেকারত্বের যে মূল জিসটা, এটা হচ্ছে বেকারত্বের যে হার, এটাকে শূন্য মাত্রায় নামিয়ে আনা। প্রত্যেকের জন্য চাকরিটা নিশ্চিত করতে হবে। এটার মূল থিমটা হচ্ছে এমন, কেউ কর্মহীন থাকবে না। দেখবেন যে প্রতি বছর আমাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক তরুণ এবং মানুষ দেখা যাচ্ছে শ্রমবাজারে যুক্ত হচ্ছে, কিন্তু সেই তুলনায় জব মার্কেট বা জব স্কোপটা অতটা থাকে না। এবং আমাদের একটা মানসিকতা হচ্ছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য খুব সহজ এবং নিশ্চিত পথ হচ্ছে চাকরি। তো জব মার্কেট যখন থাকছে না, আমরা যখন আমাদের এক্সপেক্টেড লেভেলের চাকরি পাচ্ছি না, আমরা হয়ে যাচ্ছে হতাশাগ্রস্ত এবং সেটা আমাদের ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো সেই জায়গায় ডক্টর ইউনূসের এই শূন্য বেকারত্ব একটা সমাধান হতে পারে। উনি বলতে চাচ্ছেন, চাকরি করে প্রতিষ্ঠিত হব, এই প্রচলিত ধারণার বাইরে চাকরি করব না, চাকরি দিব, এই স্পিরিটটাকে আমরা প্রমোট করতে পারি। আমরা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে কিছু গুণ, কিছু দক্ষতা, কিছু সৃষ্টিশীলতা দিয়ে পাঠিয়েছেন। সো সেটা আমরা ব্যবহার করে সব চাকরির পিছনে না ছুটে আমার দক্ষতা, আমার মেধাকে ব্যবহার করে আমি নিজে একটা উদ্যোগ গ্রহণ করতে পারি। এতে আমি নিজে যেমন স্বনির্ভর হচ্ছি, সাথে অন্যদের জন্য আমি কর্মসংস্থান সৃষ্টি করছি। চাকরি সবাই করছে না, কিন্তু কেউ কর্মহীনও থাকছে না। এটাই শূন্য বেকারত্বের মাধ্যমে আসলে উনি এটাই বোঝাতে চেয়েছেন। আপনি তো একজন উদ্যোক্তাও বটে এবং মমতার পরিচালক। আপনি জব সিকার্স না হয়ে জব গিভার হওয়ার জন্যে, এবং উদ্যোক্তা হওয়ার মাধ্যমে এটি সম্ভব। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা কি আদৌ সম্ভব কিনা, এবং তরুণ উদ্যোক্তাদেরকে এই ক্ষেত্রে কীভাবে সহায়তা করা যায়? উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব নিরসন একেবারেই সম্ভব। এটা এই কারণে যে আমরা যদি এখন দেখি, গত বছরের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বেকারত্বের হার হচ্ছে 4.7%। এবছর আমি যতটুকু জানি 4.68%-এ এসেছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, যিনি একজন নোবেল বিজয়ী, ওনার এই তত্ত্বটা যে শূন্য বেকারত্বের মাধ্যমে কিন্তু সামাজিক অনেক সমস্যাও সমাধান করাটা সম্ভব। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কিভাবে সম্ভব? যেমন আমি যে সেক্টরে কাজ করি, আমরা মাইক্রো ফাইন্যান্স ব্যাংকিং করছি এবং আমরা কিন্তু কাজই করছি আসলে কিন্তু উদ্যোক্তা সৃষ্টির জন্য। আমরা বলছি যে যে কেউ আমাদের কাছে যখন আসবে, কোনো একজন তরুণ অথবা কোনো একজন যুবক যদি আসে, তাকেও কিন্তু সে যদি আমাদের কাছে কোনো প্রস্তাবনা নিয়ে আসে যে সে ছোট্ট পরিসরে একটা ছোট গরুর খামার করবে এবং সেখান থেকে সে গাভীও পালন করবে এবং মোটা তাজাকরণের গরুও সে রাখবে। গাভী পালন করে সে যেটা করতে পারছে সেটা হচ্ছে সে প্রতিদিনই গড়ে একটা নির্দিষ্ট পরিমাণে দুধ আহরণ করে সেটা বিক্রি করে সে দৈনন্দিন একটা তার খামারের যেটাকে বলে আমরা ওভারহেড খরচ, সেটা সে মেটাতে পারছে। আর সে এককালীন অথবা বছরের বিভিন্ন সময়ে তার মোটা তাজা করা গরুও কিন্তু বিক্রি করে সে বিশাল একটা কিন্তু লাভ এখানে সে অর্জন করতে পারছে। এভাবে করে যদি আমরা ছোট ছোট, আমি শুধু একটা গরুর এবং গাভীর খামারের কথা বললাম, আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি নির্ভর একটা দেশ। আমাদের বাংলাদেশে কৃষি, মৎস্য এবং আমাদের প্রাণী সম্পদ খাতে কিন্তু যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ আছে। উদ্যোক্তা সৃষ্টি আমরা যদি প্রত্যেকজন যারা জব সিকার, মানে চিন্তা করে পড়ালেখা শেষ করেছি আমি,
আমি ডিগ্রি অনার্স পাস করেছি, হ্যাঁ আমি চাকরি করব। এটা একটা গতানুগতিক একটা চিন্তা চেতনা মানুষের মধ্যে সৃষ্টি হয়ে গেছে, এটা একটা কালচারাল সৃষ্টিও। আমি যেটা দেখে এসেছি এবং আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যুবকদেরকে আমরা বিভিন্ন ধরনের আমরা প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, তাদের স্কিল ডেভেলপমেন্ট করার মাধ্যমে তাদেরকে তৈরি করে তাদেরকে যদি বিভিন্ন সহজ শর্তে ঋণের সুবিধা অথবা ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে তাদেরকে অর্থায়নের সুযোগ করা হয়, তারাই কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু উদ্যোগ সমাজের জন্য তৈরি করতে পারে। এবং এই উদ্যোগগুলোর সৃষ্টি যখন হতে থাকবে তখন যেটা হবে সেটা হচ্ছে যে চাকরি প্রত্যাশী হয়ে সে বসে থাকার থেকে সে নিজে একটা যখন কিছু তৈরি করে ফেললো, দুটো জিনিস সেখানে একসাথে হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তার নিজের কর্মসংস্থান সে সৃষ্টি করে সে সেলফ এমপ্লয়েড হলো এবং সে উদ্যোক্তা সৃষ্টি হলো, আর যেটা হচ্ছে যে সে সরাসরি কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা কিন্তু সে ভূমিকা রাখতে পারছে। তো অবশ্যই উদ্যোক্তার সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের মতো একটা দেশে আমাদের যে পরিমাণ জনসংখ্যার যে পরিমাণে আমাদের দেশের আমাদের যে জায়গাটুকু আছে, আমরা যদি শুধু একটু সব দিক বিবেচনা করে কৃষিখাত, মৎস্যখাত এবং আরও টেকনোলজি, আমরা প্রযুক্তি নির্ভরও কিন্তু উদ্যোগে কিন্তু তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি এবং এভাবেই কিন্তু উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কিন্তু বেকারত্ব নিরসন একেবারেই সম্ভব। যে কোনো কেউ চাইলে কি উদ্যোক্তা হতে পারে? কেন পারবে না? উদ্যোক্তা হওয়ার জন্য তার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তার সাহস দরকার। উদ্যোক্তা হওয়ার জন্য তার দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সে নিজে করবে, কোনো কাজকে সে ছোট মনে করবে না, সে একটা কাজ করবে। আমি তো মনে করি যে একজন আমাদের বাংলাদেশের একজন রিক্সাওয়ালা যিনি আছেন, তিনি যখন যদি কোনোভাবে নিজে কষ্ট করে একটু নিজের টাকা থেকে সে ইনভেস্ট করে যদি একটা রিক্সা কিনে সে রিক্সা চালিয়ে সারাদিনে সে তার খরচ মিটিয়ে পরিবারের জন্য যদি প্রতিদিন সে ৩০০টা টাকা নিয়ে যায় এবং সে ৯,০০০ টাকা প্রতি মাসেই যে অর্জনটা তার হচ্ছে খরচ বাদ দিয়ে, সেও কিন্তু একজন উদ্যোক্তা। তো অবশ্যই সম্ভব এটা। আমরা এবার আসছি আবার ডক্টর মেহের নিগার। বাংলাদেশের জনসংখ্যার বিশাল অংশ তরুণ, এটি একটি আমাদের জন্য ইতিবাচক দিক বটে। তবে তরুণদের বিশাল অংশ বেকার, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারিনি আমরা। তরুণদের বেকারত্ব কমানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করেন আপনি? বেকারত্বের কথা যদি বলতে হয়, যেটা বলছেন যে আপনিই বললেন যে বেকারত্ব একটা বিশাল অংশ, তরুণদের একটা বিশাল অংশ বেকার, তার মানে এটা কিন্তু একটা সমস্যা। এই সমস্যার সমাধান যদি করতে হয়, সমস্যার মূলে আমাদেরকে যেতে হবে। আমি মনে করি দুটো জায়গায় আছে, একটা হচ্ছে মানসিক, আরেকটা হচ্ছে সামাজিক। মানসিক হচ্ছে আমাদের যে একটা মাইন্ড সেট আপ, যে আমাদেরকে ছোটোবেলা থেকে শেখানো হয়, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এবং সেই গাড়ি ঘোড়া চড়াটা মানে কিন্তু একজন বড় অফিসার, বড় পদে চাকরি করবে, এই যে একটা মাইন্ড সেট আপ, যেটা আমরাও জানি যে আমরা একটা ভালো চাকরি করব, সরকারি চাকরি হলে তো কথাই নেই। এই সেট আপ থেকে, এই মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। একটা চাকরি হচ্ছে নিশ্চিত জীবন, যদি সরকারি চাকরি হয়, প্রভিডেন্ট ফান্ড থাকে। ইভেন আমি যদি একটু অন্যভাবেও বলি, একটা বিয়ের বাজারেও একটা চাকরিজীবী এবং একটা উদ্যোক্তার যে একটা চাহিদা দেখা যাচ্ছে, চাকরিজীবীর কাটাটা আর একটু উপরের দিকে আর কি। উনি যেটা বললেন যে ছোট করে দেখা যায়, মানে এই কথাটার সাথে সম্পৃক্ততা হচ্ছে আমাদের মানসিকতার, এবং এটা একটু সামাজিক সমস্যাও বটে। দুটো বন্ধু যে হয়তো একটা গভর্নমেন্ট জব করছে বা একটা ভালো নিশ্চিত একটা চাকরিতে ঢুকেছে, আরেকটা বন্ধু যে হয়তো স্টার্ট আপ শুরু করেছে, রাজশাহী থেকে সে আম এনে বিক্রি করছে, খুব ভালো লাভও করছে, বা সে ফ্রিল্যান্সিং করছে, কিন্তু সামাজিক অবস্থানের জায়গায়, আমি সচরাচর বলছি, ব্যতিক্রমও আছে, দেখা যাচ্ছে তার কিন্তু অবস্থানটা অতটা না। তো এটা একটা সমস্যা। এই সমস্যা থেকে আমাদেরকে বের হতে হবে, আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। এখন মানসিকতা তো রাতারাতি চেঞ্জ হবে না, এটার জন্য সরকারি পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া যায়। সর্বপ্রথম যেটা আসলে করা যায় সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের এডুকেশন সিস্টেমে এমন একটা মেকানিজম রাখা যায় যে যেটা আমি বলতে পারি যে আমাদের এখন লাইক বিভিন্ন সাবজেক্টে এন্টারপ্রেনারশিপের উপর বিভিন্ন কোর্স ইনক্লুড করা হয়, সো এটা করা যায়। তারপর হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, সহজ শর্তে ঋণ, এ ধরনের কিছু ব্যবস্থা গভর্নমেন্ট নিতে পারে, এবং এটা যে খুব সম্মানজনক, তরুণদের উৎসাহিত করার জন্য। জি, সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে
সুশাসনটাও এই সেক্টরটাতে স্ট্যাবলিশ করতে হবে। কারণ আমি অনেকগুলো মেকানিজম ডেভেলপ করলাম গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু ওই লোনটা নিতে গেলে আমাকে পদে পদে হ্যাসেল ফেস করতে হচ্ছে, এটা হলেও চলবে না। সো আমি যখন একটা সুন্দর একটা সেট আপ ডেভেলপ করে ফেলতে পারবো, আমার মানসিকতা চেঞ্জ হবে, তাহলে এই সেক্টরটা বাড়বে, মানে আমরা উদ্যোগটা সৃষ্টি করতে পারবো। চাকরি তো আমাদের আছে, সাথে বিকল্প ব্যবস্থাও আমরা চিন্তা করতে পারবো বলে আমার মনে হয় আর কি। তরুণদের জন্য এই ধরনের কোনো বিষয় কি আমাদের দেশে বা সমাজে আছে বলে মনে হয় আপনার? কিছুটা কিন্তু আছে, বিশেষ করে করোনাকালীন সময়ে থেকে আমার মনে হয় যে এই সেক্টরটাতে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। বেকারত্ব দূরীকরণ বিষয়টাতে একা কারো পক্ষে সম্ভব না, আসলে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিন্তু কর্পোরেট খাতের কি ভূমিকা থাকতে পারে বলে মনে করেন? বিশাল, কারণ চাকরির বাজার তো কর্পোরেট খাতের বিশাল ভূমিকা। যে আমাদের কর্পোরেট সেক্টরটা আমরা সম্পূর্ণভাবে এমপ্লয়মেন্ট বেসড, মানে তারা চাকরি দাতা হিসেবে কাজ করছে এবং এখানে আমাদের সমাজের যোগ্য প্রার্থীরা যারা, সেটা শিক্ষার দিক থেকে বলেন এবং বয়সের দিক থেকে বলেন, সব দিক থেকে তারা যখন যোগ্যতাটা প্রমাণ দিতে পারে তখন তারা কাজ করছে। কর্পোরেট সেক্টর বাংলাদেশে একটা বিশাল বড় একটা সেক্টর এবং বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার মতো একটা বিশাল সেক্টর। এই যে বেকারত্ব নিরসনের জন্য কিন্তু আমি মনে করি একটু নতুন কিছু ধারণার যদি এখানে সৃষ্টি করা যায় তাহলে কিন্তু বেকারত্ব নিরসনটা সম্ভব। যে এইভাবে যে আমাদের যতগুলো বাংলাদেশে বড় বড় কর্পোরেট হাউসগুলো আছে, তারা প্রত্যেক বছর কিন্তু তাদের যে ব্যবসা করে যে প্রবৃত্তিটা হয়, যে লাভটা যেটা হয়, সেটা কিন্তু তারা সমাজে কাজ করার জন্য বাংলাদেশের কিছু নির্দেশনাও আছে সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও, যে CSR করা হয়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো আমি মনে করি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির এই ধারণাটার সাথে পাশাপাশি যদি এরকম কিছু তারা করতে পারে যে তাদের উদ্বৃত্ত সেই বছর থেকে লাভের একটা অংশ তারা যদি ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে ব্যবহার করার জন্য তরুণ উদ্যোক্তারা যারা স্টার্ট আপ বিভিন্ন নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছে, বিশেষ করে প্রযুক্তি নির্ভর আইডিয়া নিয়ে যারা কাজ করছে, এবং কোনো একজন ছেলে অথবা একটা মেয়ে যখন সে বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ের কোর্স করার মাধ্যমে এবং সে নতুন ধরনের কিছু স্কিলস সে ডেভেলপ করে সে যখন কাজ করতে যায়, যে জায়গাটাতে আমাদের তরুণ উদ্যোক্তারা আটকে যায় সেটা হচ্ছে তারা অর্থের অভাবে, অর্থাৎ ক্যাপিটাল যে ইনভেস্টমেন্টের অভাবে। তো আমি মনে করি কর্পোরেট সেক্টর এখানে একটা ভূমিকা রাখতে পারে। সেটা হচ্ছে প্রত্যেকটা কর্পোরেট হাউস তার যেই নিজস্ব যেই ক্যাটাগরির অথবা যেই সেক্টরের জন্য সে কাজ করে, সেটা যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হয়, সেটা যদি আমরা ফাস্ট মুভিং কনজিউমার গুডস যেটাকে আমরা বলি FMCG প্রোডাক্টসের ক্ষেত্রে হয়, সেটা যদি অন্য কোনো একটা কর্পোরেট হাউস যদি হয়, সে তার সাথে মেলে এ ধরনের যদি তরুণ কোনো উদ্যোক্তার কোনো উদ্যোগকে ফাইন্যান্সিং করার মাধ্যমে যদি পার্টনারশিপে যায়, তাহলে সে যেটা হবে, সেই যে তরুণ উদ্যোক্তা তার কিন্তু আইডিয়াটা আছে, সে একটা হয়তো চমৎকার আইডিয়া নিয়ে এসেছে, যেটাকে সে যদি একটু নার্চার করার জন্য ফাইন্যান্স এবং যদি সে প্রপার গাইডেন্স এবং যদি পরিচালনার যদি সে তত্ত্বগুলো যদি সে পায়, তখন অটোমেটিক্যালি কিন্তু তার সেই ভেঞ্চারটা, তার সেই উদ্যোগটা কিন্তু অনেক সফল হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে যখন কোনো একটা কর্পোরেট সেক্টরের কোনো একটা ধরেন কোনো একটা ব্র্যান্ড যদি তার সাথে কাজ করে, তখন অবশ্যই যেহেতু সেই কর্পোরেট অফিসের ইনভেস্টমেন্ট এখানে আছে একটা পোর্শন, 50% হোক 60% হোক, তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্টের খাতিরে হলেও কিন্তু সবসময় সেই উদ্যোগটাকে, সেই যে কাজকর্ম, যে স্টার্ট আপ অথবা সেটাকে আমরা যেটাই বলি যে তরুণ উদ্যোগের সেই কার্যক্রমটা, সেই ব্যবসাটাকে কিন্তু তারা গ্রো করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ঝুঁকি থেকে মুক্ত হয়ে কাজ করার জন্য কিন্তু বিভিন্নভাবে কিন্তু তাকে গাইড করবে এবং তাদেরও এখানে একটা সরাসরি সম্পৃক্ততা, এটা কিন্তু খুবই সম্ভব। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, ফেসবুক যখন শুরু হয়, ফেসবুকের প্রথম দিকে কিন্তু তারা নিজেদের থেকে কাজ করে, মার্ক জাকারবার্গের সাথে তার কিছু ফ্রেন্ড ছিল, তারা কাজ করছিল, কিন্তু তখন ইউনিভার্সিটি পর্যায়ে তাদের মধ্যে একটা কমিউনিকেশন সৃষ্টি করার জন্য তারা এই মিডিয়াটি ব্যবহার করেছিল। যখন এটাকে তারা গ্লোবাল পর্যায়ে নিয়ে যাওয়ার পরে যখন এটা পরিচিত হয়ে যায় এবং যখন এটার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, একটা পর্যায়ে কিন্তু এখানেও কিন্তু আমেরিকান বড় বড় ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করেছে দেখে কিন্তু আজকে ফেসবুক সোশ্যাল মিডিয়ার সবচাইতে বড় একটা মাধ্যম কিন্তু আজকে আমাদের হাতে। চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের দেশের শিক্ষিত বেকারের সংখ্যা অনেক, তরুণ তো বেকার আছেই, শিক্ষিত বেকারের সংখ্যা বিশাল। সব মাস্টার ডিগ্রি হোল্ডার এবং অনার্স মাস্টার্স ডিগ্রি হোল্ডার কিন্তু চাকরি পায় না। এর পেছনের বিষয়টা দক্ষতা অভাব, স্কিল এর অভাব।
এক্ষেত্রে বেকারত্ব দূরীকরণের জন্য দক্ষতার উন্নয়নের গুরুত্ব কতটুকু বলে মনে করেন আপনি? শিক্ষিত বেকার যেহেতু দক্ষতাটা যদি ওই জায়গায় ডেভেলপ না করে, তাহলে কম্পিটিশন যেটা আছে ওখানে কিন্তু সে টিকতে পারবে না। আমি যেহেতু ল ব্যাকগ্রাউন্ডের, আমি সেখান থেকেই বলি, আগে একটা স্পেসিফিক এরিয়া থেকে দেখা যাচ্ছে ল গ্র্যাজুয়েট বের হতো, বাট এখন প্রাইভেট ইউনিভার্সিটির কারণে দেখা যাচ্ছে প্রতি বছর প্রচুর সংখ্যক লয়ার বের হচ্ছে। সো কোর্ট বিল্ডিংয়ে আমি যখন পা দিচ্ছি, একজনের জায়গায় দেখা যাচ্ছে ক্লায়েন্ট হচ্ছে একজন, লয়ার হচ্ছে 10 জন। সো ইউ হ্যাভ টু মেক সামথিং ডিস্টিংগুইশড ফিচার, ইউ হ্যাভ টু ডেভেলপ উইথ ইউ। আমার সেটা এই ডিস্টিংটিভ ফিচারটাই হচ্ছে কিন্তু দক্ষতা। লাইক একটা লয়ার সে তার অ্যাডভোকেসি পাশ করার সাথে সাথে যদি একটা ক্লায়েন্ট ইন্টারভিউইং স্কিল ডেভেলপ করে, একজন শিক্ষক যিনি খুবই ভালো শিক্ষক হিসেবে পরিচিত, কিন্তু আমাদের অনলাইনে ক্লাস নিতে হচ্ছিল, তো উনি সেটা করতে পারছেন না এবং উনি একটা ট্রলের শিকার হয়েছিলেন এবং রীতিমতো উনি ট্রমাতে চলে যান এবং ওনার মনে হচ্ছিল এত বছরের শিক্ষকতায় উনি আসলে এটা ডিজার্ভ করেন না। এটা কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে দক্ষতা, দ্যাট মিনস প্রযুক্তি বা ডিজিটালাইজেশন, এই জায়গাটায় ওনার স্কিলটা ছিল না। সো যে কোনো একটা সেক্টর চাকরি নিশ্চিত করার ক্ষেত্রে, উদ্যোগ সৃষ্টি করার ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নাই, ওটা লাগবেই। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাগুলো, আপনি যেটা বললেন, আপনার কথা থেকেই বলি, বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হচ্ছে, একটা ডিগ্রি ধরিয়ে দেওয়া হচ্ছে। কয়টা বিশ্ববিদ্যালয়ের কয়টা কোর্সে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আছে? হ্যাঁ, এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে তো রিসার্চ ওরিয়েন্টেডও না, জাস্ট থিওরিটিক্যাল। কিন্তু বাইরের দেশে তো এরকম না। এই বিষয়টা আপনি একটু অ্যাড্রেস করবেন যদি বিশ্ববিদ্যালয়ে কাজ করেন আপনি। প্রথমে হচ্ছে আসলে যেটা বললেন যে আমাদের বেসিক্যালি আমাদের ইউনিভার্সিটির যে কোর্স কারিকুলাম এগুলো হচ্ছে থিওরিটিক্যাল, এবং আমি যদি ল দিয়ে বলি, ল দিয়ে দেখা যাচ্ছে এটা খুবই প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট, বাট আমরা ক্লাসরুমে যেটা শিখি, যখন আমরা কোর্টে যাই আমরা পুরাই কনফিউজড হয়ে যাই। বাট এটা নিয়েও কিন্তু কাজ চলছে, এটা নিয়ে কাজ চলছে মিনস এখন আমি জানি না যে এটা কতটুকু এখন আসলে ইমপ্লিমেন্ট হবে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বলে একটা বডি আছে, যারা হচ্ছে শিক্ষাকে এখন একদম পুরোপুরি বাস্তবমুখী করতে চাচ্ছে, এবং প্রফেশনাল সাবজেক্টের মধ্যেও কিছু জেনারেল কোর্সেস তারা ইনক্লুড করে। লাইক আমাদের ল সাবজেক্টে এখন এন্টারপ্রেনারশিপ একটা কোর্স ইনক্লুড করা হয়েছে। এগুলো হচ্ছে ইউজিসির রিকোয়ারমেন্ট এবং এগুলো হচ্ছে বেকার রিকোয়ারমেন্ট। অর্থাৎ শিক্ষাকে এটা একটা প্রবলেম, এটা রয়ে গেছে এবং দিনে দিনে এটা আসলে বদলাবে না, কিন্তু কাজটা কিন্তু শুরুও হয়ে গেছে। পলিসি প্ল্যান হবে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনের জন্য আসলে যারা মূল চালক, যারা এটাকে ইমপ্লিমেন্ট করবে, শিক্ষক প্রতিষ্ঠান, তাদেরকে আরেকটু কি বলবো, সৎ হতে হবে, আর একটু আন্তরিক হতে হবে, এরকমই একটা ব্যাপার। বেকারত্ব দূরীকরণে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে থিওরি আমরা কথা বলছি, ওনার আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এখানে সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস এক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। অবশ্যই পারে। বেসিক্যালি সামাজিক ব্যবসা কনসেপ্টটা এসেছে, সামাজিক ব্যবসা সামাজিক সমস্যাগুলোকে নিরসনের জন্য কাজ করবে, এবং সম্পূর্ণরূপে একটি ব্যবসা পরিচালনা যেভাবে হয় সেভাবেই হবে। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এখানে যে ব্যবসায়ের যে মালিক যে থাকবে সে ডিভিডেন্ডটা ঘরে নিয়ে যাবে না। সে পরিচালনার জন্য তার যা দরকার হয়, সেটা বেতন হোক, সম্মানী হোক, সেটা সে অবশ্যই গ্রহণ করবে। কিন্তু সেই ব্যবসাটার মূল নীতিটাই থাকবে হচ্ছে যে সমাজের যে কোনো একটা সমস্যা নিয়ে সে কাজ করবে এবং তার এই ব্যবসার কার্যক্রম ব্যবসাও হবে এবং সেই সমস্যাটাকে সমাধানের জন্য কাজ করবে সেটা। তো সামাজিক আমাদের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে আমরা এখন উন্নয়নশীল, আমরা এখন আরও উচ্চ মাত্রায় যাচ্ছি। আমাদের দেশের সমস্যা তো অনেক আগে থেকে অনেক সমস্যা আছে, তার পাশাপাশি নতুন নতুন অনেক সমস্যা কিন্তু সৃষ্টি হয়। তো সামাজিক যেই কার্যক্রম, একটা সমস্যা, আমাদের যদি কোনো বেকার থাকে, শিক্ষিত কোনো যুবক, তারা 2-4 জন মিলেও কিন্তু একটা সামাজিক ব্যবসা, একটা সমাজের একটা সামাজিক কোনো সমস্যাকে নিয়ে চিন্তা করে সেই কার্যক্রমটাকে পরিচালনার জন্য, সমাধান দেওয়ার জন্য একটা সামাজিক ব্যবসা তারা করতে পারে। অনেক আইডিয়াস আছে, আমরা বরং এখন আমাদের কাছে আইডিয়াটা অনেক ধারণা অনেক কম। তরুণদের কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন অনেক আইডিয়া আছে। আমার একটা মনে হয় সবসময় যে দেখেন, আমাদের সমাজে আমরা সবসময় এই যে এখন চট্টগ্রামে হচ্ছে, ঢাকায় হচ্ছে, যে ভালো ভালো জায়গাতেই কিন্তু সামান্য বৃষ্টিতেই কিন্তু পানি জমে যাচ্ছে। কিন্তু কারণ হচ্ছে যে আমাদের যে ওয়েস্টেজ, যে আবর্জনাগুলো, এটার ব্যবস্থা অবশ্যই সিটি কর্পোরেশনের নির্ধারিত টিম আছে করার জন্য করে,
আমি মনে করি এটা থেকেও কিন্তু একটা সামাজিক ব্যবসা করা যেতে পারে। আমি মনে করি 2-4 জন শিক্ষিত যুবক যদি এক হয়ে, চট্টগ্রামের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, এই যে আবর্জনাগুলো যেগুলো গ্রহণ করা হয়, তারাই কিন্তু একটা ব্যবসা চালু করতে পারে। যে এই আবর্জনা থেকে তারা যেটা করবে সেটা হচ্ছে যে এখানের থেকে প্লাস্টিক ম্যাটেরিয়ালসগুলোকে তারা শুধু সেগ্রিগেটেড করবে, একটা স্পেসিফিক একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে সে প্লাস্টিকগুলোকে কিন্তু তারা রিসাইকেল করে, প্লাস্টিক থেকে কিন্তু এখন সুতা পর্যন্ত তৈরি হতে পারে। সেটা প্লাস্টিক থেকে অন্যান্য প্লাস্টিক কিছু তারা বায়োডিগ্রেডেবল কিছু ম্যাটেরিয়ালস, কেমিক্যাল এখানের সাথে অ্যাড করে তারা একটা নতুন একটা কিন্তু প্রোডাক্টের জন্ম দিতে পারে। তাহলে সে কিন্তু রিসোর্সটা তার যেটা এখানে লাগছে, কাঁচামালটা, প্লাস্টিকটা, তার কিন্তু কিনতে হচ্ছে না, কারণ এটা অলরেডি আবর্জনা হিসেবে নালায় ভেসে যাচ্ছিল। বরং সে যখন এই তার কাঁচামালটি সংগ্রহ করে নিচ্ছে, সমাধানটা হয়ে যাচ্ছে দিন শেষে কিন্তু আমাদের শহরের, আমাদের নালার মধ্যে, আমাদের যেই নর্দমাগুলো আছে এখানের মধ্যে প্লাস্টিকের কারণে অন্যান্য বর্জ্যগুলো যেগুলো ফ্রিলি ফ্লোট করে যেতে পারে না, এগুলা তখন সহজে আহরিত হয়ে যাবে, নালাটা পরিষ্কার হয়ে যাবে, এখানের কারণে আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হবে না, এবং সে সহজে সে একটা ব্যবসা, সে একটা সামাজিক ব্যবসা কিন্তু সেই পরিবেশেরও সে সমস্যার সমাধান সৃষ্টি করলো, জনগণের সমস্যার সমাধান সৃষ্টি করলো, এবং এটা থেকে সে একটা ব্যবসা করে কিন্তু তাদের নিজেদের একটা বেকারত্ব দূরীকরণ করলো। ডক্টর মেহের নিগার, আপনার কাছে শেষ প্রশ্ন। বেকারত্ব দূরীকরণে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থায়, শিক্ষার সাথে যারা আছে তাদের কি করণীয়, তারা কি করতে পারে? শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব তো আসলে অনেক বেশি। শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা জায়গা যেখানে একটা 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 কাদামাটি, একটা কাদামাটিকে একটা গড়ন করে দেয়া হয়। ছোটবেলা থেকে যে স্বপ্নটা একটা বাচ্চা দেখে আসে, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হাত ধরেই কিন্তু তারা আস্তে আস্তে, কখনো সে চিন্তা করে আমি শিক্ষকের মতো হব, বা বইয়ের কোনো একটা ক্যারেক্টার দেখে আমি ডাক্তার হব। তো এটা কিন্তু শিক্ষকের একটা রোল আছে, যে তার কাছে কোনো একটা কনসেপ্টকে জনপ্রিয় করার ক্ষেত্রে শিক্ষকের একটা রোল আছে। এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে। প্রতিষ্ঠান পর্যায়ে আমি বলবো, প্রতিষ্ঠান তো আর রাষ্ট্রের বাইরে নয়, সেই ক্ষেত্রে সামষ্টিক একটা ব্যাপার আছে। শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম যেটা আছে, সেখানে এন্টারপ্রেনারশিপকে ইনক্লুড করে কিছু কারিকুলাম রাখা যেতে পারে। কৃষি কাজ বা আমাদের যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, কৃষিকাজকে অনেক বেশি মহিমান্বিত করা হয়েছে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে, বা আমরা যদি ছোটবেলার বইয়েরগুলোর কথা ধরি, কিন্তু বাস্তবে কৃষকদের দুর্দশা দেখে কিন্তু আমি কখনো আমার ছেলেকে কৃষক হতে দিব না। কাজেই এন্টারপ্রেনারশিপকে এনকারেজ করার জন্য, বা মানে চাকরির বাইরে নিজের মেধাকে কাজে লাগিয়ে কিছু উদ্যোগ করার জন্য এ ধরনের কিছু সম্মানজনকভাবে কিছু কনসেপ্ট পাঠ্যপুস্তকে রাখা যায়, প্র্যাগমেটিক ওয়েতে কিছু সাকসেস স্টোরি ইনক্লুড করা যায়। ভালো ভালো যারা এন্টারপ্রেনার আছে, যারা সাকসেসফুল, তাদেরকে এনে মাঝে মাঝে ক্লাস নেওয়া যায়, কেরিয়ার ক্লাব রাখা যায়, স্টার্ট আপ আইডিয়া নিয়ে কাজ করা যায়, বিভিন্ন গভর্নমেন্টের সাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করা যায়, লাইক ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা। স্বপ্ন দেখাতে জানতে হবে, তোমার ভিতরে যে মানে রুটটা আছে, যে মেধাটা আছে, সেই বীজটাকে গাছে পরিণত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বটা খুবই বেশি। আপনি উদ্যোক্তা হিসেবে, নিজে একজন উদ্যোক্তা, এই বেকারত্ব দূরীকরণে আপনি কি করছেন? জাস্ট একদম অতি সংক্ষেপে বলবেন। আমরা বেকারত্ব দূরীকরণের জন্য প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে তরুণ যুবক সমাজ, পুরুষ এবং মহিলাদেরকে আমরা বিভিন্নভাবে আমরা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং করাচ্ছি, এবং তাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি যে আপনি বসে থাকবেন না, আপনি কিছু না কিছু অবশ্যই আপনি শুরু করেন। যখন তাদের ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা দরকার হচ্ছে, সেটা আমরা বিভিন্নভাবে তাদেরকে ম্যানেজ করে দিচ্ছি, তাদেরকে আমরা লিঙ্ক আপ করে দিচ্ছি, কানেক্ট করে দিচ্ছি, মাইক্রো ফাইন্যান্স ব্যাংকিং বলেন, কিছু ক্ষেত্রে ব্যাংকের সাথে, এভাবে করে বেসিক্যালি আমরা তাদেরকে সম্পৃক্ত করে উদ্বুদ্ধ করছি যে তারা যাতে বেকারত্ব থেকে বেরিয়ে আসে এবং নতুন কিছু যাতে করে, অন্তত নিজেদের উদ্যোগে। এটাতে আমাদের সমাজের জন্য যেটা ভালো জিনিস হবে সেটা হচ্ছে বেকারত্ব তো থাকবেই না, বরং অর্থনীতিতে একটা নতুন চালিকা শক্তি যুক্ত হচ্ছে বেসিক্যালি। অনেক ধন্যবাদ তৌহিদ আহমেদ সাহেব এবং ডক্টর মেহের নিগার আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্যে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম 3-0 পৃথিবীর শূন্য বেকারত্ব নিয়ে। আলোচকগণ অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন। আলোচনার মাধ্যমে যে বিষয়টি উঠে এসছে সেটি হচ্ছে শূন্য বেকারত্ব বাস্তবায়নের জন্যে সকলকে একসাথে কাজ করতে হবে, তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে সাহস যোগাতে হবে,
দক্ষতা বৃদ্ধি করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে এবং কর্পোরেট লেভেল থেকে শুরু করে প্রত্যেক সেক্টরকে, উদ্যোক্তাদেরকে সহযোগিতা করতে হবে, সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সবাই মিলে যদি চেষ্টা করা হয় তাহলে শূন্য বেকারত্ব বাস্তবায়ন কঠিন ব্যাপার নয় এবং ৩-০ পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় শূন্য বেকারত্ব অবশ্যই বাস্তবায়িত হবে।